উদ্যোগে বিগত কয়েকদিনে প্রায় হাফ ডজন ভুইফোর সংস্থায় অভিযান চালিয়ে মহকুমা প্রশাসনের ৩টি দল প্রতারক কোম্পানিগুলোর বেশ কয়েকজন মাঝারি মাপের কর্মকর্তাকে আটক করেছে। সিল করে দেওয়া হয়েছে ওইসব সংস্থার অফিসও। গতকালও সদর মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক এবং ডিসিএম এর নেতৃত্বে একটি টিম মেলার মাঠ স্থিত পৈলান গ্রুপে অভিযান চালিয়ে সংস্থার ২ কর্মকর্তাকে আটক করে। প্রতারক সংস্থার ম্যানেজার দেবব্রত নাগ এবং প্রধান এজেন্ট স্মৃতিরঞ্জন চক্রবর্তীকে পশ্চিম থানার হাতে তুলে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সংস্থার অফিসও। যার হাত ধরে প্রতারক কোম্পানিটি আগরতলায় ব্যবসা খুলে বসেছিল, অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। অভিযানকারী দলটি জানায় ২০১১ সালে রাজ্যে ব্যবসা খুলে বসেছিল পৈলান গ্রুপ, কিন্তু রাজ্য থেকে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি আমানত তুললেও রাজ্যে ১ টাকারও সম্পদ সৃষ্টি করেনি। মহকুমা শাসক মানিকলাল দাস জানান, পৈলান গ্রুপ যেভাবে বাজার থেকে টাকা সংগ্রহ করেছে তাতে আমানতকারীদের টাকা রিকভারি করার বিন্দুমাত্র সুযোগ নেই। তিনি আরও জানান, রাজ্যে চিটফান্ড নিয়ে এত সব কাণ্ডের পরও মানুষের লিখিত অভিযোগ পাওয়া যাচ্ছে না। এখানে আরেকটা ইন্স্যুরেন্সের নামে ছিল, আমরা দেখেছি। তো এমনিতে ও ঠিকই আছে, ওই ধরনের বিজনেস আমরা এখনো পাইনি। তো তাছাড়া এখানে বিজনেস যেটা করছে লাইসেন্স নেই, তার কারণে আমরা ওনাকে শোকজ ইস্যু করবো আমরা বলেছি। এই জন্য লাইসেন্স বলছে যে লাইসেন্সগুলো প্রেয়ার করেছে, কিন্তু এগুলি মেনলি ইন্স্যুরেন্স, অন্য কিছু। আরো কিছু রয়েছে আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক ছোট বড় মিলে, এগুলি আগরতলায় যতগুলি আছে যেগুলি এক্সিস্টিং বিজনেস করছে প্রত্যেককে আমরা চেক করবো। আমরা আমাদের ৩টি টিম, মানে আগরতলার 2টো টিম আর ডিস্ট্রিক্টের মোহনপুর এবং চিরানিয়ার আরেকটা টিম কাজ করছে। তো আগরতলা আমরা সবগুলিতেই যাব। আমরা কিছু কিছু আমরা অলরেডি ইনফরমেশন বিভিন্ন গ্রুপ থেকে আমরা পেয়েছি যে এর ভিত্তিতেই আমরা যাচ্ছি, সবগুলিতেই যাব আমরা। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে সিবিআইও এখানে আসছে, দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনার যদি এই যে কয়েকদিন যে তদন্ত চালাচ্ছেন, এখনো তো কতজনকে গ্রেপ্তার করেছেন, কয়টার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন? এখন অব্দি আমরা আজকে অব্দি আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা হিমাঙ্গিনী গোড় থেকে 2 জনকে গ্রেপ্তার করেছিলাম, ওখানে ম্যানেজার এবং একজন এজেন্ট। তো আজকে ওদের কলকাতা থেকে 2 জন এসেছিলেন, ওদের কাউন্সিলিং। এদিকে আজ সদর মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক, সেন্ট্রাল ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় চিটফান্ড সংস্থা রোজভ্যালির সদর কার্যালয়ে। অভিযানকারী দলটি আজ দুপুরে হানা দেয় রোজভ্যালি অফিসে। জানা যায়, তারা রোজভ্যালি কোম্পানির বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখছে এবং সংস্থার কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানকারী দলটি এখনও রোজভ্যালি অফিসের ভেতরেই তাদের তদন্তকর্ম চালিয়ে যাচ্ছে। তাছাড়াও আজ রাজধানীতে অপর এক চিটফান্ড সংস্থা রামেল গ্রুপ অফ কোম্পানি অফিসে হামলা চালায় এজেন্ট ও আমানতকারীরা। আমানতকারীদের অভিযোগ, কোম্পানি অনেকদিন ধরেই মানুষের পাওনা টাকা মিটিয়ে দিচ্ছে না, যার ফলে আজ তারা সংস্থার অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। বিগত ২০-২৫ দিনে বিভিন্ন সংস্থার টাকা জমা পড়েনি বললেই চলে। উল্টো টাকা ফেরতের জন্য আমানতকারীদের চাপ অব্যাহত। এই অবস্থায় বিভিন্ন সংস্থার বড় কর্মকর্তাগণ পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যে এবং বহিরাজ্যে। এদিকে একাংশ সরকারি কর্মচারীর চিটফান্ড ঘেঁষা কর্মকীর্তি নিয়েও তদন্তের দাবি জানানো হচ্ছে। আমানতকারীরা অবিলম্বে ওই সমস্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কাঠালিয়া ব্লক এলাকার 3টি পঞ্চায়েতের বেশিরভাগ জনবসতি। ব্লক এলাকার উত্তর পাহাড়পুর, বরনারায়ণ, বরমুড়া, রাঙ্গামুড়া, বাসপুকুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন মহকুমা ও ব্লক প্রশাসন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত কাঠালিয়া ব্লক এলাকার 3টি পঞ্চায়েতের সিংহভাগ জনবসতি। ক্ষয়ক্ষতি নিরূপণে সরজমিনে ছুটে যায় মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত। গতকাল টর্নেডোর ধাঁচে ব্লক এলাকার উত্তর পাহাড়পুরের বরনারায়ণ, বরমুড়া, রাঙ্গামুড়া, দক্ষিণ পাহাড়পুরের বরখোলা, গোয়ামুড়া, লুদ্ধামুড়া এবং বাসপুকুর পঞ্চায়েত এলাকার একটা অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বর্ষণে ও বজ্রসহ শিলাবৃষ্টির এতটাই দাপট ছিল যে শতাধিক ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া, বসতবাড়ির বড় বড় গাছ উপড়ে ফেলা, বহু রাবার বাগান সহ নানা সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিন বেলা 11টার পর সামান্য কয়েক মিনিটের ধ্বংসলীলা এতটাই ব্যাপক আকার ছিল যে দিনের বেলায় হওয়ায় প্রাণহানি হতে পারেনি। যদিও রাতের বেলায় এই ধ্বংসলীলা হলে বহু প্রাণহানির সম্ভাবনা ছিল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ পাহাড়পুরের সৈয়দ রহমান, লোদ্ধামোড়ার মমিন মিয়া, আব্দুল মন্নান, ভাই ভাই স্বনির্ভর দল, গোয়ামোড়ার সুনীল দেবনাথদের। আজ সকালবেলায় সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকায় গিয়ে বিধ্বস্ত অসহায় পরিবারগুলির ক্ষয়ক্ষতির খোঁজখবর নিয়ে সরকারি সহযোগিতা যতটুকু নিয়মমাফিক আর্থিক সাহায্য সম্ভব হয় দ্রুত দেওয়ার আশ্বাসের কথা জানান। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। এদিকে মাছিমা বাজার সংলগ্ন সৈয়দ রহমানের বসতঘরটি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়ে ভূপাতিত করায় এখন পরিবার নিয়ে থাকার বিকল্প কোনো ঘর নেই। গত রাতে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। একই গ্রামের ভাই ভাই স্বনির্ভর দলের বড় ধরনের পোল্ট্রি ফার্মটি সম্পূর্ণরূপে ঝড়ে বিধ্বস্ত হয়ে যায়। আর্থিক প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। গোয়ামোড়ার সুনীল দেবনাথের বসত বাড়িতে 580টি 7 বছর বয়সী রাবার গাছ সম্পূর্ণরূপে ভূপাতিত করে ঘূর্ণিঝড়ে। এছাড়া গ্রামীণ রাস্তায় গাছ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে তিন পঞ্চায়েত এলাকা লন্ডভন্ড করে দেয় এদিনের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। গতকালকে হঠাৎ করে 12:30 সময় ঘূর্ণিঝড় সব সমান করে লেগেছে। আমি নিজেও দিকে দাঁড়ায় সব দেখছি, আর দিকে কোনো ইয়ে নেই, সব নিজের মানে পরিশ্রমের ফলই। পঞ্চায়েতের কোনো সুযোগ সুবিধা আমরা পাইছি না। হ্যাঁ, আর 500 গাছের মধ্যে বোধহয় 40টা গাছ আছে, সব শেষ হয়ে গেছে। আর গতকালকে আর গত 3-4 দিন আগে আমি গাছটি ডাক দিচ্ছিলাম 120-30টা। মানে আমার থাকার ঘরটা একেবারে শেষ। আমার চাল, ব্যাগ, কাপড় চোপড় ইত্যাদি সবকিছু শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে ছাড়া আমার আর কোনো থাকার জায়গা নেই। আর নতুন করে ঘর বাঁধারও আমার কোনো সাধ্য সমর্থ নেই। আমি গরিব মানুষ, বিপিএল ভুক্ত। আমাদের এই এলাকাতে গতকাল 12:30-1টার মধ্যে প্রচন্ড ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের গাছসভাতে, আমাদের পার্শ্ববর্তী গাছসভাতেও প্রচুর ভারী ঘর নষ্ট হয়েছে। এর মধ্যে শহীদুর রহমানের, মাসিমা শহীদুর রহমানের বাড়িটা খুব সর্বশান্ত হয়ে গেছে, কিছুই নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। সাথে সাথে আমরা খবর পাইয়ে আমরা আমাদের পার্টির নেতৃত্বরা, লোকাল নেতৃত্বরা আমরা এখানে এখানে পাশে আমরা দাঁড়াইছি। আমরা এখন এই পার্টি ইউনিট থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে যে ঘরটা, এই ঘরটা আমরা আমাদের পার্টি কর্মীরা সাদা করে আমরা এই ঘরটা করে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা এই কাজটা শুরু করছি। ব্লক প্রশাসন এবং মহকুমার প্রশাসন কি করবে এটা আলাদা, এটা তারা প্রশাসনিকভাবে করবে। আর আমরা আমাদের পার্টির থেকে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আছি। আমরা এই ঘরটি তারা করে দেওয়ার জন্য আমরা পার্টি কর্মীরা স্বেচ্ছাশ্রম এবং আমরা অর্থনৈতিকভাবে আমরা সাদা দলিত যতটুকু আমরা তাদেরকে সাহায্য করা যায় এর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা কাজ শুরু করছি। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পাহাড়পুর এএসডি ফার্ম, গভর্নমেন্ট হর্টিকালচার। কি গাছের আইটেম নষ্ট হয়েছে? কাজু বাদাম, আম, লিচু, সুপারি, নারিকেল, কাঁঠাল, এমন আর কি। কাঠালিয়া থেকে নারায়ণবদ্ধ এবং সোনামুড়া থেকে জহুরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর পুরাতন রাজবাড়িতে শুরু হলো 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী রাজস্ব উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিকও। রাজস্ব উৎসব উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করেন বিধায়ক মাধব সাহা। বর্ষায় গোমতী পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। মাথায় কালো মেঘ আর পায়ে থকথকে কাদা নিয়েও হাজির সবাই। গোমতী পাড়ের ভগ্ন প্রাসাদে আয়োজন হয়েছে রাজস্বী উৎসব, চলবে 3 দিন ব্যাপী। গতকাল উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শিল্পমন্ত্রী জিতেন চৌধুরী, ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক মাধব সাহা এবং নারায়ণ চৌধুরী প্রমুখ। রতন ভৌমিকের কথায়, মাতাবাড়ির পর পুরনো রাজবাড়িতেই বেশি পর্যটক আসেন, তাই এই অঞ্চলকে ঘিরে আমাদের পর্যটন ভাবনা। সভাধিপতি হিমাংশু রায়, যুগ্ম আহ্বায়ক তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মৃণালকান্তি দাস, আহ্বায়ক তথা উদয়পুরের মহকুমা শাসক অজিত দেবনাথ। হাজির ছিলেন উদয়পুর নগর প্রধান নিশিকান্ত দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রায় রামকৃষ্ণ ভৌমিক, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও কথা বলেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়,
যুগ্ম আহ্বায়ক তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মৃণালকান্তি দাস, আহ্বায়ক তথা উদয়পুরের মহকুমা শাসক অজিত দেবনাথ। হাজির ছিলেন উদয়পুর নগর প্রধান নিশিকান্ত দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রায় রামকৃষ্ণ ভৌমিক, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব প্রমুখ। সন্ধ্যায় আগরতলা উদয়পুরের শিল্পীরা নাচ গান আবৃত্তিতে শ্রদ্ধা জানায় কবিগুরুকে। টাউন হল থেকে পায়ে হেঁটে সবাই হাজির হয় পুরনো রাজবাড়ির চত্বরে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শন মণ্ডপ ঘুরে দেখেন। রাজস্বী উৎসবকে কেন্দ্র করে এদিন হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া, বৃক্ষরোপণ ইত্যাদি। এদিন উদয়পুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্লাব নিজেদের মতো করে পালন করেছে রবীন্দ্র জয়ন্তী। তবে সকাল ও সন্ধ্যায় মূল অনুষ্ঠানটি হয়েছে পুরনো রাজবাড়িতে। রাজস্বী উৎসব উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়েছে। এর আনুষ্ঠানিক প্রকাশ করেন বিধায়ক মাধব সাহা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতিবার আবারও স্বাগত। কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত সোনামুড়া নীরমহল সংলগ্ন চন্দনমুড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের 2 শতাধিক ঘরবাড়ি। আহত হন মোট 7 জন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক সহ মহকুমা ও জেলা প্রশাসন। ঝড়ে বিধ্বস্ত সোনামুড়ার নীরমহল সংলগ্ন চন্দনমুড়া গ্রাম। পাশের কয়েকটি গ্রাম সহ মোট 2 শতাধিক ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। ভেঙে পড়ে শত শত বিদ্যুতের খুঁটি, মাদ্রাসা, অঙ্গনওয়াড়ি সেন্টার, পাম্প মেশিনের ঘর সহ ক্ষতিগ্রস্ত হয় আরো বহু সরকারি সম্পত্তি। কেমন ক্ষতি হয়েছে দিকে এলাকা? ক্ষতি হয়েছে আমাদের ঘরের ভিতরে সরকারি ঘর যে দিছে 1 ফিটের ঘর, একজন পুরুষ একজন মহিলা, তারা পরিবারের 2 জনে, এই 2 জন আহত হয়েছে। এখন তারা জীবিত না জানি হাসপাতাল আছে, মাথা টাথা হত্যা গেছে। 11টার সময় আইছে। ক্ষতি হয়েছে, গাছ গাছরা ফালিয়া দিছে, ঘর ফালিয়া দিছে, এবং গরু বাছুরের উপরে বসছে, হাঁস মুরগার উপরে লেট্রিন টেট্রিন ক্ষতি হয়েছে। ঘরের বেড়া টেরা নিচে গা, ঘরের উপরে কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে বাবু, ঘর দরজারে আর মানুষ বাবা পুতের গা হাও ঘর হয়ে যায়, নতুন বিয়ার জিনিস সব নষ্ট হয়ে সব জায়গা পুতের বিয়ে করে। বুধবারের কাছে বোকা। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে দাবি প্রশাসনের। 5 জন মাদ্রাসা ছাত্র এবং 2 জন শিক্ষক সহ মোট আহতের সংখ্যা 9 জন। এর মধ্যে 2 জনকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। ঘটনাস্থলে সফর করেছেন জেলা শাসক কৃষ্ণদুলাল চৌধুরী, এসডিএম শঙ্কর চক্রবর্তী এবং এলাকার বিধায়ক তপন দাস প্রমুখ। পশ্চিম দিক থেকে একটা ঘূর্ণিঝড় এসে চন্দনমুড়া, দুর্লভনারায়ণ এবং বুদিজোলা, মেলাগড় সহ বিস্তীর্ণ অঞ্চলে, সেখানে বর্দোয়াল বিস্তীর্ণ এলাকাতে সেখানে ব্যাপক ধ্বংস। এখন কিন্তু সেখানে বহুত ভাঙে গেছে, অসংখ্য সেখানে ঘরের চালু এড়িয়ে গেছে। প্রায় বিশাল কোটি টাকার উপরে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের প্রশাসন থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ এদের কাছে সেখানে হাত লাগিয়েছেন। আমি বিশ্বাস করি এই সংকট 2 দিনের মধ্যে আমরা কাটিয়ে। ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব, প্রায় 150-200 ফ্যামিলির মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই চন্দনমুড়া, বটতলি, শ্যামতলি এইসব অঞ্চলগুলো। যে ঘূর্ণিঝড় মোহনপুর মেলাগড় ব্লক এরিয়ার, মেনলি মেলাগড় ব্লক এরিয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষের বাড়িঘর উপড়ে ফেলেছে, গাছ ভূপাতিত করেছে। তো এতে প্রচুর মানুষের ধন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাসেসমেন্ট করা হচ্ছে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম মাঠে নেমে পড়েছে। তো এখন পর্যন্ত আমাদের যা অনুমান, প্রায় লক্ষাধিক, মানে কোটি কোটি টাকার মতোই হবে ক্ষয়ক্ষতি বিভিন্ন রকমভাবে অ্যাসেসমেন্ট করলে। মেলাগড় থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি প্রদেশ কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্যের চিটফান্ড নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত। রাজ্যের চিটফান্ডের বারবারান্তের বিরুদ্ধে আরো আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের। চিটফান্ডে টাকা রেখে আজ সর্বশান্ত হতে বসেছেন লক্ষ লক্ষ মানুষ, আর এসবের জন্য রাজ্য সরকারের দিকেই অভিযোগ তুললেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত এই অভিযোগ করেন।
তিনি আরও জানান, বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা সে দেশের হিন্দুদের উপর আক্রমণেরও প্রতিবাদ জানান তিনি। তাছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি তাদের কিছু সাংগঠনিক কর্মসূচির কথাও জানান। সেই বৈঠকে রাজ্য কমিটির প্রায় সব সদস্য এবং দুজন প্রাক্তন সভাপতি রণদেব কুমার দেব এবং অনুষ্ঠান দেবরাজ ওনারা উপস্থিত ছিলেন। সেখানে আমাদের সাংগঠনিক দৃঢ় করার জন্য অনেক সিদ্ধান্ত আমরা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ফের ব্লাড ফ্লু আতঙ্কে ভুগছেন পোল্ট্রি পালক ও ব্যবসায়ীরা। আতঙ্কিত খোদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও। বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়ার কারণেই ব্লাড ফ্লু ছড়াচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। রাজ্যে ফের ব্লাড ফ্লুর আতঙ্কে ভুগছে পোল্ট্রি পালক ও ব্যবসায়ীরা। আতঙ্কিত খোদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও। বিএসএফ এবং পুলিশের একাংশের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢালাও হারে মুরগির বাচ্চা ও বড় মুরগি আমদানি হওয়ায় পোল্ট্রি পালক ও প্রাণী সম্পদ দপ্তর ব্লাড ফ্লু নিয়ে উদ্বেগে রয়েছে। সবকিছু জেনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও রাজ্য প্রশাসন বেআইনি মুরগি আমদানি বন্ধে কার্যত কোনো ব্যবস্থাই নিচ্ছে না, রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অবৈধ মুরগি আমদানি হওয়ায় যে কোনো মুহূর্তে রাজ্য ব্লাড ফ্লুতে আক্রান্ত হতে পারে। সম্প্রতি রাজ্যে ব্রয়লার মুরগির যোগান কমে যেতেই বাজারে মুরগির মাংসের দাম এক ধাপে 40 থেকে 50% বেড়ে যায়। ব্লাড ফ্লুর আশঙ্কায় রাজ্যের পোল্ট্রি ব্যবসায়ীরা গত কয়েক মাস ধরে রাজ্যে বাচ্চা উৎপাদন কম করায় সম্প্রতি বাজারে চাহিদার চেয়ে যোগান কমে গেছে। রাজ্যের বাজারে মাংসের দাম বেড়ে যেতেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে বাংলাদেশ থেকে বেআইনি পথে মুরগির বাচ্চা ও মুরগি আমদানি করে চলছে। এ ব্যাপারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর ব্লকের দশরথবাড়ি এডিসি ভিলেজে আজ অনুষ্ঠিত হল মেলাঘর ব্লক ভিত্তিক গড়িয়া উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিসির কার্যনির্বাহী সদস্য রণবীর দেববর্মা। মেলাঘর ব্লক ভিত্তিক গড়িয়া উৎসব উদযাপিত হল আজ। মেলাঘর ব্লকের অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজ কমিউনিটি হলে আজ অনুষ্ঠিত হয় এই গড়িয়া উৎসব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিসির কার্যনির্বাহী সদস্য রণবীর দেববর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলাঘর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস, বাণী সিং প্রমুখ। উদ্বোধক এডিসি কার্যনির্বাহী সদস্য রণবীর দেববর্মা বলেন, সম্প্রদায়দের মধ্যে একটা প্রধান উৎসব, এই উৎসবের একটা ঐতিহ্য ঐতিহাসিক আছে। তবে তার এখনও এই গড়িয়া উৎসবের বিভিন্ন কমিটি আছে, তারা এখনও দিন সাল সংখ্যাটা এখনও তারা বাইর করতে পারতেছে। যাই হোক, চিরাচরিতভাবে এই উৎসবটা পালন করে আসছে আমাদের সম্প্রদায়ের মধ্যে। আমরা প্রতি বছরে এটা এখন দেখছি, আগে এক সময় এই উপজাতিদের ঘুরে ঘুরে হতো উৎসবটা, এখন দেখছি এটা এই একটা রাজ্যের বামফ্রন্ট সরকার এই উৎসবটারে একটা সর্বজনীন উৎসব হিসাবে সরকারিগতভাবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় এখন ব্লক ভিত্তিক। অনুষ্ঠানে ব্লক এলাকার উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের প্রত্যেকেরই নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে। বাংলাদেশে যেমন আছে, সংখ্যালঘু মুসলিমদের আছে, উপজাতি অংশের জনগণের আছে, উপজাতিদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, তাদের রয়েছে। অন্যান্য জাতিগোষ্ঠী আমাদের দেশে যারাই আছে প্রত্যেকের রয়েছে। এই যে বিশেষ করে এই গড়িয়া বাবার কথা বলি, তার নিজস্ব সংস্কৃতির কথা বলি, এটা খুবই জনপ্রিয়, উপজাতি অংশের মধ্যে খুবই জনপ্রিয়। এবং আমরা দেখেছি মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কমলপুর মহকুমার 3টি গ্রাম। 20টি বিদ্যুতের খুঁটি সহ 200 গাছ ভূপাতিত হয়। এলাকা পরিদর্শনে যান বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা। আজ ভোররাতে ব্যাপক ঝড় তুফানের ফলে কমলপুর মহকুমার 3টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ের দাপট এত বেশি ছিল যে 20টি বিদ্যুৎ খুঁটি সহ 2 শতাধিক গাছ ভূপাতিত হয়। আহত হয় একজন মহিলা। ঝড়ের দাপটে 2টি টিএসআর ক্যাম্প লণ্ডভণ্ড হয়ে যায়। খবর পেয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম রিচাং রুমং এবং এলাকার বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। খবর নিয়ে জানা যায়, আজ ভোর রাতে 4:30 নাগাদ ঈশান কোণ হইতে কালো মেঘ ধেয়ে আসে। ঝড়ের বেগ এত বেশি ছিল যে তাতে শ্রীরামপুর, দুরাই শ্যামরাই, কাছমাইছড়া গ্রামের শতাধিক ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। কারোর ঘরের চাল গাছের উপরে ঝুলে থাকতে দেখা যায়। 20টি বিদ্যুৎ খুঁটি সহ 2 শতাধিক বড় বড় গাছ মাটিতে ভূপাতিত হয়। দুরাই শ্যামরাই পাড়া এবং সুখিয়াবাড়ির 3 নং টিএসআর ব্যাটালিয়নের 2টি ক্যাম্প লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ের ফলে পদ্মকুমার পাড়ায় এক মহিলা অল্প বিস্তর আহত হয়। বিষ্ণুবাবু দেববর্মা, ভরতচন্দ্র দেববর্মা, সমীর দেববর্মার 3 পরিবার বর্তমানে পদ্মকুমার পাড়া এসবি স্কুলে শরণার্থী শিবিরে অবস্থান করছেন। ঘর সৈন্য তুলে নিয়ে গেছে গা, এরপরে পোলা পান্ডরে বাঁচাইতে গিয়ে সেটা মাচার নিচে ঢুকাইছে, নিজেও মাচার নিচে ঢুকছে, তবু আর বাঁচতাম পারছি না। গর্তনে বাইরে হইয়া বাগন লাগছে। কি কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি তো বলতে সব কিছুই নাই, বলতে নাই, সব একবারে সর্বনাশ। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশের সঙ্গে আজ রাজ্য ওষুধের দোকান বন্ধ ছিল। সারা দেশে 4টি দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল হয়েছেন সমগ্র দেশের ওষুধ ব্যবসায়ীরা। আজ সারা দেশের সঙ্গে রাজ্য ওষুধের দোকান বন্ধ ছিল। কেন্দ্রের ভ্রান্ত নীতির প্রতিবাদে ধর্মঘটে সামিল হন 2000-এর বেশি ওষুধ ব্যবসায়ী। সারা দেশে 4টি দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল হয়েছেন 25 লাখের বেশি ওষুধ ব্যবসায়ী। দেশের বেশিরভাগ রাজ্যেই হবে 24 ঘন্টার ধর্মঘট। ত্রিপুরা সরকার ওষুধ ব্যবসায়ীদের সমর্থন করায় এ রাজ্যে 12 ঘন্টার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মোট 4 দফা দাবি সামনে রেখে রাজ্যে প্রায় 2200 ওষুধ ব্যবসায়ী সামিল হলেন ধর্মঘটে। তবে রাজ্যের প্রধান হাসপাতাল জিবিকে 4টি এবং বাকি হাসপাতালের সামনে 2টি করে ওষুধের দোকান খোলা ছিল সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী। পার্টিকুলার না থাকলে বড় যাতে আর একজন চালাতে পারে অল্টারনেটিভ, এই ব্যবস্থা লেগে না ওষুধ তো কোনো সেরকমই, কারণ দোকান পাট তো বদ্ধ যথেষ্ট পরিমাণে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ের দেশবন্ধু কলোনি এবং 1 নং চন্দ্রনগর এলাকাবাসীরা বিগত 6 থেকে 7 দিন যাবৎ বিদ্যুৎ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে। বিশালগড় থানার আওতাধীন দেশবন্ধু কলোনি এবং 1 নং চন্দ্রনগর বাসীরা বিগত 8-9 দিন যাবৎ বিদ্যুৎ না পাওয়ার ফলে ক্ষুব্ধ হয়ে বিশালগড় ইলেকট্রিক অফিস চত্বর ঘেরাও করে রাখে অনেকক্ষণ যাবৎ। বেলা 12:30 অবধি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকে ক্ষুব্ধ এলাকাবাসীরা এসডিওর সাথে কথা বলবে বলে, কিন্তু তার দেখা পাওয়া গেল 1:45 নাগাদ। তাদের এই খামখেয়ালির জন্য তিতিবিরক্ত বিশালগড় বাসী সহ গোটা এলাকাবাসী। দেশবন্ধু আপনার 8 দিন তো 9 দিন ধরে বিদ্যুৎ নাই। আমরা যখন তারা আলোচনা করতে যে অফিসে আমরা কথাবার্তা করার পর তারা আলোচনা করতে যে আমরা লাইন পরিষ্কার করে দেওয়ার লেগে 2 এলাকার লাইন আমরা এলাকার লোক দিয়া আমরা লাইন পরিষ্কার করছি। তারপর লাইন দিয়েছি পর 3-4 ঘন্টা লাইন পাইছি এই 8-10 দিনের মধ্যে। কিন্তু তারা দিলে তারা এটা নেগলেন্সি করে আরম্ভ করছে দেশ প্রতিনিধিরা। আজকে আমরা অফিস ঘেরাও করছি যে আমরা লাইন দিতে হবে, নাইলে আমরা লাইন প্রতি সপ্তাহ 200-800 উড়ে নিয়ে আসতে হবে, এই বলে আমরা এখানে আসছি ঘেরাও। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট।